আন্তর্জাতিক দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনের আন্তর্জাতিক ভূরাজনীতির দাবার বোর্ডে আজ এমন এক চাল দেওয়া হয়েছে যা আক্ষরিক অর্থেই আমেরিকার বিশ্ব নিয়ন্ত্রণের অহংকারকে চিরতরে ধুলোয় মিশিয়ে দিয়েছে। এতদিন পেন্টাগন এবং হোয়াইট হাউস শুধু রাশিয়া এবং চীনের পারমাণবিক অস্ত্রের ভয়ে তটস্থ থাকত, কিন্তু আজ তাদের সে ভয়ের তালিকায় যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এবং অপ্রত্যাশিত এক নাম, ইসলামিক রিপাবলিক অফ ইরান। কোনো পশ্চিমা মিডিয়ার গুজব বা ভুয়া খবর নয়। খোদ মার্কিন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এবং অস্ত্র বিস্তার রোধ বিশেষজ্ঞ ডক্টর ব্রুস ই বেস্টল জুনিয়র এমন এক ভয়ঙ্কর রিপোর্ট প্রকাশ করেছেন যা ওয়াশিংটনের রাতের ঘুম চিরতরে হারাম করে দিয়েছে। ডক্টর বেস্টল অত্যন্ত অকাট্য প্রমাণের ভিত্তিতে বিশ্বকে জানিয়েছেন যে ইরান এখন আর আঞ্চলিক শক্তি নেই, তারা এখন সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে বা ম্যানল্যান্ডে আঘাত হানার সক্ষমতা অর্জন করে ফেলেছে। আমেরিকা যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির নাটক সাজিয়ে নিজেদের গুটিয়ে নেওয়ার বন্দোবস্ত করতে ব্যস্ত, ঠিক সেই সুযোগকে কাজে লাগিয়ে ইরান একের পর এক অবিশ্বাস্য সামরিক মাইলফলক স্পর্শ করছে। আর এই অসম্ভবকে সম্ভব করার পেছনে যার হাত সবচেয়ে বেশি, তিনি হলেন আমেরিকার সবচেয়ে বড় ত্রাস, উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উন। গোয়েন্দা রিপোর্ট বলছে উত্তর কোরিয়ার ভয়ঙ্কর হুয়াসং-15 ICBM বা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের ৮০ টনের রকেট বুস্টার এবং এর সম্পূর্ণ প্রযুক্তি এখন সরাসরি ইরানের হাতে, যার রেঞ্জ বা পাল্লা প্রায় ১২,০০০ কিলোমিটার। অর্থাৎ তেহরান থেকে বোতাম চাপলে সে মিসাইল সরাসরি আমেরিকার পূর্ব উপকূল বা নিউ ইয়র্কে আঘাত হানতে সক্ষম। ইরানের এই নতুন এবং গ্লোবাল রিচ বা বৈশ্বিক আঘাত হানার ক্ষমতা ইসরায়েল এবং আমেরিকাকে এক চরম অস্তিত্বের সংকটে ফেলে দিয়েছে। পেন্টাগনের এই চরম ইন্টেলিজেন্স ফেলিয়র বা গোয়েন্দা ব্যর্থতার খবর ফাঁস হওয়ার পর পুরো বিশ্ব আজ হতবাক হয়ে ৪টি সবচেয়ে বড় এবং রুদ্ধশ্বাস প্রশ্নের উত্তর খুঁজছে। প্রথমত, আমেরিকা $1 ট্রিলিয়ন স্যাটেলাইট নজরদারি, সিআইএ এবং মোসাদের শত শত গুপ্তচর এবং কঠোর আন্তর্জাতিক ব্লকেট বা অবরোধ থাকা সত্ত্বেও কিভাবে কিম জং উন তার এই ৮০ টনের বিশাল মারণাস্ত্র ইরানে পাঠালেন? ঠিক কোন গোপন পথে ইরানে ঢুকল এই ICBM প্রযুক্তি? দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যের নামধারী মুসলিম দেশগুলো যখন ইরানের সাথে বেইমানি করে পশ্চিমাদের পা চাটছে, তখন চীন বা রাশিয়ার মতো পরাশক্তিরা ICBM না দিলেও কেন কিম জং উনের মতো একজন কট্টর ধর্মবিদ্বেষী একনায়ক একটি মুসলিম রাষ্ট্রকে এত বড় উপহার দিলেন? তৃতীয়ত, এই ভয়ঙ্কর চুক্তির তথ্য ফাঁস হওয়ার পরও কেন ট্রাম্প প্রশাসন লেজ গুটিয়ে যুদ্ধবিরতির শর্তে অটল থাকতে চাইছে? ঠিক কিসের লোভ বা ভয়ে ইরানকে এত বড় ছাড় দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প? আর সবচেয়ে বড় প্রশ্ন, ইরানে উত্তর কোরিয়ার মিসাইল আসার খবর জানার পর ইসরায়েল কি কিমের এই মিসাইল সাইটগুলোতে হামলার দুঃসাহস দেখাবে? পর্দার আড়ালে আমেরিকা এবং ইসরায়েল ঠিক কি গোপন পরিকল্পনা করছে? দর্শক, আজকের এই রুদ্ধশ্বাস এক্সক্লুসিভ এপিসোডে আমরা সিআইএর ইতিহাসের সবচেয়ে বড় ব্যর্থতা এবং স্টার্ন ব্লকের এই মাস্টার স্ট্রোক ডিকোড করব। এই গভীর রাজনৈতিক বিশ্লেষণে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ডক্টর বেস্টলের রিপোর্টটি পেন্টাগনের অহংকারের গালে শতাব্দীর সবচেয়ে বড় চপেটাঘাত। বছরের পর বছর ধরে পশ্চিমা মিডিয়া এবং সিআইএ দাবি করত যে ইরান এমন কোনো মিসাইল বানাতে পারবে না যা আমেরিকাকে সরাসরি আঘাত করবে, কিন্তু তারা ঘুণাক্ষরেও টের পায়নি যে ২০১৩ সাল থেকে উত্তর কোরিয়া অত্যন্ত গোপনে ইরানকে এই ইউক্রেনীয় RD-250 প্রযুক্তি নির্ভর ৮০ টনের রকেট বুস্টার তৈরিতে সহায়তা করে আসছে। কিন্তু এত বড় একটি প্রযুক্তি কিভাবে আমেরিকার চোখ ফাঁকি দিল? সামরিক বিশ্লেষকদের মতে উত্তর কোরিয়া এবং ইরান তাদের এ লেনদেনের জন্য একটি অকল্পনীয় ঘোস্ট রুট বা ভুতুরে পথ ব্যবহার করেছে। এই রকেট বুস্টারগুলো কোনো সাধারণ বিমানে আসেনি। এগুলোকে ছোট ছোট যন্ত্রাংশে বিভক্ত করে ভুয়া কার্গো ম্যানিফেস্ট বা মিথ্যা নথিপত্রের আড়ালে বন্ধুরাষ্ট্র চীনের বিশাল লজিস্টিক নেটওয়ার্ক এবং রাশিয়ার ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে ব্যবহার করে অত্যন্ত সুকৌশলে তেহরানে পৌঁছানো হয়েছে। সমুদ্রের ডার্ক ফ্লিট বা রাডার অফ করে রাখা জাহাজের মাধ্যমে এই প্রযুক্তি হস্তান্তর করা হয়েছে। আমেরিকার হাজার হাজার স্যাটেলাইট এবং সিআইএর লাখ লাখ গুপ্তচর এই বিশাল ট্রান্সফারের বিন্দুমাত্র টের পায়নি।
এটি প্রমাণ করে যে আমেরিকার তথাকথিত গ্লোবাল সার্ভাইলেন্স বা বৈশ্বিক নজরদারি আজ পুরোপুরি অন্ধ এবং বধির হয়ে গেছে। এবার আসুন সেই সবচেয়ে ইন্টারেস্টিং প্রশ্নে, কেন কিম জং উনের মতো একজন একনায়ক ইরানকে এ প্রযুক্তি দিলেন? মধ্যপ্রাচ্যের দিকে তাকালে আপনি দেখবেন সৌদি আরব থেকে শুরু করে অনেক নামধারী মুসলিম দেশ আজ পশ্চিমাদের সেবা দাসে পরিণত হয়েছে। তারা ইরানের সাথে বেইমানি করে ইসরায়েল এবং আমেরিকাকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দিচ্ছে। কিন্তু জিওপলিটিক্সের ভাষায় একটি কথা আছে, শত্রুর শত্রু আমার সবচেয়ে বড় মিত্র। কিম জং উন খুব ভালো করে জানেন আমেরিকার অহংকার ভাঙতে হলে বিশ্বজুড়ে তাদের জন্য একাধিক ফ্রন্ট খুলতে হবে। কিম কোনো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই অস্ত্র দেননি, তিনি এটি দিয়েছেন সম্পূর্ণ স্ট্র্যাটেজিক বা কৌশলগত কারণে। তিনি ওয়াশিংটনকে বুঝিয়ে দিয়েছেন যে তোমরা যদি আমাদের দুর্গরায় মানে দক্ষিণ কোরিয়ায় এসে আমাকে চোখ রাঙাও, তবে আমি তোমাদের সবচেয়ে বড় শত্রুর হাতে এমন সব অস্ত্র তুলে দেব যা তোমাদের নিজেদের বেডরুমে গিয়ে আঘাত আনবে। আন্তর্জাতিক সমস্ত স্যাংশন বা নিষেধাজ্ঞাকে আক্ষরিক অর্থে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে পিয়ংইয়ং এবং তেহরানের এই জোট আজ পশ্চিমাদের জন্য এক অপ্রতিরোধ্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এ তথ্য ফাঁস হওয়ার পর ওয়াশিংটনের রীতিমতো রাজনৈতিক ভূমিকম্প শুরু হয়ে গেছে। অনেকেই প্রশ্ন করছেন, ইরান এত বড় ক্ষমতা অর্জনের পরও আমেরিকা কেন তাদের উপর সর্বাত্মক হামলা চালাচ্ছে না? কেন ট্রাম্প লেজ গুটিয়ে যুদ্ধবিরতির চুক্তিতে অটল থাকতে চাইছেন? এর উত্তর লুকিয়ে আছে ডোনাল্ড ট্রাম্পের চরম মানসিক ভয় এবং অর্থনীতির সমীকরণের মধ্যে। ট্রাম্প খুব ভালো করে বুঝতে পেরেছেন যে ইরানের হাতে এখন 12,000 কিলোমিটার রেঞ্জের ICBM রয়েছে। এখন যদি আমেরিকা ইরানে হামলার দুঃসাহস দেখায়, তবে ইরান কোনো ছোটখাটো রকেট নয়, সরাসরি আমেরিকার পূর্ব উপকূলে এই ICBM ছুঁড়ে মারবে। আমেরিকার পেট্রিয়ট বা থার্ড সিস্টেম এই ম্যাক 20 গতির ICBM আটকাতে পুরোপুরি ব্যর্থ হবে। ট্রাম্প জানেন আমেরিকার মাটিতে একটি মিসাইল পড়ার অর্থ হল মার্কিন অর্থনীতির চিরস্থায়ী পতন। তাই তিনি নিজের অহংকার বিসর্জন দিয়ে অত্যন্ত ভয়ে এবং চরম অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কায় ইরানের সাথে করা এই যুদ্ধবিরতি বা চুক্তিটিকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছেন। এটি কোনো শান্তি চুক্তি নয়, এটি হলো আমেরিকার সম্মান বাঁচিয়ে পালানোর একটি মরিয়া এক্সিট স্ট্র্যাটেজি বা পলায়ন কৌশল। এ পুরো ঘটনাই সবচেয়ে বড় অস্তিত্বের সংকটে পড়েছে মধ্যপ্রাচ্যে আমেরিকার অবৈধ সন্তান ইসরায়েল। উত্তর কোরিয়ার এই প্রযুক্তির কথা জানার পর তেল আবিবে আক্ষরিক অর্থেই পিন পতন নীরবতা। ইসরায়েলি থিঙ্ক ট্যাঙ্কগুলো এখন একটি ভয়ঙ্কর সমীকরণ মেলাতে ব্যস্ত। তারা কি ইরানের এই ICBM সাইটগুলোতে হামলার দুঃসাহস দেখাবে? উত্তর হলো না, কারণ ইসরায়েল খুব ভালো করে জানে উত্তর কোরিয়ার টেকনোলজির উপর আঘাত হানার অর্থ হল কিম জং উনকে সরাসরি যুদ্ধে আমন্ত্রণ জানানো। আর কিম এমন একজন নেতা যিনি কোনো আন্তর্জাতিক নিয়ম বা জাতিসংঘের তোয়াক্কা করেন না। ইসরায়েলের কোনো স্পর্ধা নেই কিম জং উনের রোষানলে পড়ার। দর্শক, আজকের এই নতুন বিশ্ব ব্যবস্থা প্রমাণ করে যে আমেরিকার সেই একচ্ছত্র বিশ্ব নিয়ন্ত্রণের যুগ চিরতরে শেষ হয়ে গেছে। ইরান ও উত্তর কোরিয়ার এ সামগ্রিক মৈত্রী বিশ্বশক্তির ভারসাম্যকে এমনভাবে উল্টে দিয়েছে যা পশ্চিমা সাম্রাজ্যকে আক্ষরিক অর্থেই খাদের কিনারায় নিয়ে এসেছে। আজকের এই রুদ্ধশ্বাস বিশ্লেষণ শেষে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, সিআইএর চোখে ধুলো দিয়ে কিমের এই ICBM ইরানে প্রবেশ করা কি প্রমাণ করে না যে আমেরিকার গোয়েন্দা নেটওয়ার্ক আজ পুরোপুরি পঙ্গু হয়ে গেছে? আমেরিকার মূল ভূখণ্ড এখন সরাসরি ইরানের টার্গেটে থাকায় ইসরায়েল কি এবার সত্যি মধ্যপ্রাচ্যে সম্পূর্ণ একা এবং এতিম হয়ে গেল? আপনারা কি চান কিম এভাবেই ইরানকে সাহায্য করতে থাকুক? কিমের এই কাজকে পছন্দ করলে লাইক দিন ও কমেন্টে লিখুন আপনি খুশি কিনা। মূলধারার পশ্চিমা মিডিয়ার লুকানো এই আসল সত্যটি জানতে এবং অন্যকে জানাতে ভিডিওটি এখনই আপনার টাইমলাইনে শেয়ার করুন। বিশ্ব ইতিহাসের এই চরম ক্রান্তি লগ্নে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় সত্যের পাশে থাকার শুরুতে আপনাদের সবাইকে জুমা দিনের মুবারকবাদ। দর্শক, ইসরায়েল থেকে আমেরিকা 27টি রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান প্রত্যাহার করেছে। প্রশ্ন হচ্ছে, কেন এই রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান প্রত্যাহার করা হচ্ছে? এর ভেতর দিয়ে কি ইসরায়েল এবং আমেরিকা তথা নেতানিয়াহু এবং ট্রাম্পের মধ্যকার দূরত্ব বা ফাটল ক্রমেই অনেক বড় হয়ে উঠছে, স্পষ্ট হয়ে উঠছে? এটাই কি পরিষ্কার হয়, নাকি এর পেছনে আরও অন্য কোনো কারণ আছে? এপাশে শোনা যাচ্ছে
ইসরায়েলের আসন্ন নির্বাচনে ট্রাম্প প্রশাসন নেতানিয়াহুর পক্ষ ত্যাগ করতে পারে, তাহলে কাকে সমর্থন দেবে এবং তারা মধ্যপ্রাচ্যে কী ধরনের ভূমিকা রাখবে? এছাড়া এই যে নেতানিয়াহু ট্রাম্পের ভেতরে মতপার্থক্য ক্রমেই স্পষ্ট হচ্ছে, আসলে এর শেষ পরিণতি কোথায় গিয়ে থামবে এবং মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এবং কৌশলগত অবস্থানে আসলে কি ধরনের পরিবর্তন আসবে। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে এখন আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে, মার্কিন প্রশাসন ইসরায়েল থেকে 27টি ট্যাঙ্কার বিমান প্রত্যাহার করে নিয়েছে। এই যে 27টি বিমান, ট্যাঙ্কার বিমান, যেগুলো যুদ্ধের সময় ব্যবহার করা হয়েছে ইরানের বিরুদ্ধে, যে সমস্ত যুদ্ধ বিমান ইরানের বিরুদ্ধে হামলা চালাতে গেছে তাদেরকে জ্বালানি সরবরাহ করার জন্য এই সমস্ত ট্যাঙ্কার বিমান ছিল, তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তার মানে কি, ডোনাল্ড ট্রাম্প তাহলে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ, ইরানের সাথে যে যুদ্ধ চলছিল তার আপাতত মোটামুটি অবসান ঘটাতে চান। ব্যাপারটা তো তাই মনে হয়, কিন্তু নেতানিয়াহু তো তা চাইছেন না। নেতানিয়াহু এখনও চাইছেন যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, লেবাননের হিজবুল্লাহকে ধ্বংস করে দিতে হবে। শুধু তাই না, ইয়েমেনের হুতিদেরকে ধ্বংস করার জন্য সোমালিল্যান্ডের সেনা মোতায়েন করেছে। তাহলে আসলে কি হতে যাচ্ছে? নেতানিয়াহু একটা চাইছেন আর ডোনাল্ড ট্রাম্প বিমান প্রত্যাহার করছেন। তাহলে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর কথা কি শুনছেন না? নেতানিয়াহুর কথা যদি তিনি না শোনেন তাহলে ট্রাম্পের পরিণতি বা কি হবে সেটাও তো ভাববার বিষয়। কেন কথা বলছি? কথা বলছি এই কারণে যে ইসরায়েল এবং ইসরায়েলি লবি আমেরিকার প্রেসিডেন্ট কে হবে, কে থাকবে, এগুলো সব নির্ধারণ করে। তাহলে কি ইসরায়েল, নেতানিয়াহু, ইসরায়েল লবি সবই কি দুর্বল হয়ে গেল ডোনাল্ড ট্রাম্পের কাছে? এপাশে নিউ ইয়র্কের মেয়র মামদানি, তার সমর্থিত ডেমোক্র্যাট প্রার্থীরাই কিন্তু পাশ করেছেন প্রাইমারিতে। তার মানে তারা সামনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। যে মিড টার্ম নির্বাচন আসছে, মিড টার্ম ইলেকশন, এই মিড টার্ম ইলেকশনে ডেমোক্র্যাট দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে রিপাবলিকানদের এগেনস্টে। তার আগে প্রাইমারি হতে হয়, অর্থাৎ দলের ভিতরে কোন প্রার্থিতা পাবে সেটা নির্বাচনের মাধ্যমে ঠিক হয়। এই জায়গায় ডেমোক্র্যাট দলের যারা এই প্রার্থিতা পেয়েছে, তার মানে সামনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তারা সবাই নিউ ইয়র্কের মামদানি সমর্থিত। আর মামদানি হচ্ছে ইসরায়েল বিরোধী, ইহুদিবাদ বিরোধী। তাহলে আমেরিকার রাজনীতিতেও কি বড় রকমের পরিবর্তন আসছে? আমরা তো এর আগের থেকেই শুনছি যে আমেরিকার প্রায় 60% মানুষ ইসরায়েল বিরোধী, ইহুদি বিরোধী। তাহলে আমেরিকার রাজনীতিতে কি ধীরে 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 ইসরায়েলি লবি, ইসরায়েলি শক্তি, ইসরায়েলি প্রভাব এগুলো দুর্বল হচ্ছে, খর্ব হচ্ছে? আমরা এ সমস্ত বিষয় নিয়ে চলুন আরও বিস্তারিত কথা বলি। আমরা প্রথমে চলুন আলোচনা করি নেতানিয়াহু এবং ট্রাম্পের মতবিরোধটা কোথায় কোথায়, অর্থাৎ কোথায় কোথায় দুইজন দুই রকমের দৃষ্টিভঙ্গি পোষণ করেন। আমরা একেবারে আদ্যপান্ত আলোচনার চেষ্টা করি। যদি শুরু থেকেই বলি যে ট্রাম্প এবং নেতানিয়াহুর দূরত্ব কেন, তাহলে বলা যাবে ট্রাম্প চাইছেন যেগুলো, সেটা হচ্ছে এই ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে হবে, ইরানের পরমাণু সক্ষমতা সীমিত করতে হবে, একেবারে ধ্বংস করে দিতে হবে। আবার কোনো কথা নেই, ট্রাম্প কিন্তু কয়েকদিন আগে বলেছেন যে আরও 10টা দেশে যদি পরমাণু এনরিচ করার, অর্থাৎ ইউরেনিয়াম এনরিচ করার অধিকার থাকে, তো ইরান কেন পারবে না? তিনি আরও বলেছেন যে সবার যদি ক্ষেপণাস্ত্র শক্তি থাকতে পারে তো ইরানের থাকবে না কেন? তার মানে যে কথা এতদিন ইরান বলছিল সেই কথা ডোনাল্ড ট্রাম্প সাপোর্ট করছেন, সেই কথা ডোনাল্ড ট্রাম্প বলছেন। কার মোকাবেলায়? ইসরায়েলের মোকাবেলায়, নেতানিয়াহুর মোকাবেলায়। ইরানের সাথে কূটনৈতিক সমঝোতার পথ খোলা রাখার পক্ষে হলো ডোনাল্ড ট্রাম্প। সর্বোপরি আমেরিকা আরেকটি মধ্যপ্রাচ্য যুদ্ধে, সুদীর্ঘ যুদ্ধে, ইরাক যুদ্ধ যেমন চলেছে, এত লম্বা দীর্ঘ যুদ্ধ আমেরিকা আর করতে চায় না, জড়াতে চায় না। এটা ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিভঙ্গি।
পক্ষান্তরে অর্থাৎ উল্টো দিকে নেতানিয়াহু কি চাইছেন? নেতানিয়াহু চান যে ইরানের সামরিক সক্ষমতা একেবারে ভেঙে দিতে হবে। নেতানিয়াহু চান ইরানের পরমাণু কর্মসূচি একদম ধ্বংস করে দিতে হবে। নেতানিয়াহু চান ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি একেবারে ধ্বংস করে দিতে হবে। নেতানিয়াহু চান ইরানের উপরে সর্বোচ্চ চাপ বজায় রাখতে হবে। নেতানিয়াহু চান যুদ্ধ কন্টিনিউ করুক, অর্থাৎ যুদ্ধ চলুক, এখনই শেষ করার দরকার নেই। শুধু তাই না, প্রয়োজনে ব্যাপক হত্যাযজ্ঞ হত্যাকাণ্ড চলবে, কিন্তু যুদ্ধ থামানোর প্রয়োজন নেই, প্রশ্ন নেই। নেতানিয়াহুর এইরকম দৃষ্টিভঙ্গি। এই দুই জায়গায় দুই নেতার অর্থাৎ নেতানিয়াহুর আর ট্রাম্পের মারাত্মক রকমের দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আছে। এই জায়গায় প্রশ্ন আসতে পারে, তাহলে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ করলেন কেন? ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ করেছেন অনেকগুলো কারণে, আমি অনেক ভিডিওতে বলেছি। তার ভেতরে এপিস্টিন ফাইল একটা, তার ভেতরে ডোনাল্ড ট্রাম্পের লোভ কাজ করে থাকতে পারবে যে ইরানের সম্পদ নিজেদের করতলগত হবে, হস্তগত হবে ভেনিজুয়েলার মতো। এরপরে তাকে দেখানো হয়েছিল যে তিনি হবেন গ্রেট কিং, যিনি শেষ জামানার একজন খারাপ শাসককে হত্যা করবেন। নেতানিয়াহু তাকে এইভাবে বুঝিয়েছিলেন। এছাড়া নেতানিয়াহুর বা ইসরায়েলি লবির ব্যাপক চাপ ছিল ডোনাল্ড ট্রাম্পের উপরে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প দীর্ঘকালীন যুদ্ধে জড়াতে চাননি। এটা আমরা যুদ্ধের শুরু থেকেই দেখতে পাচ্ছি। যুদ্ধ শুরু 7-8 দিন 10 দিন পরে গিয়েই তিনি চুক্তি করে দৌড়াদৌড়ি চাপাচাপি শুরু করেছেন। নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের ভেতরে আর একটা বড় পার্থক্য, যুদ্ধবিরতি নিয়ে দুইজনের দুই রকম অবস্থান। ডোনাল্ড ট্রাম্প চাইছিলেন যে যুদ্ধবিরতি দ্রুতই হয়ে যাক, আর নেতানিয়াহু চেয়েছেন না, এই যুদ্ধ যতদিন প্রয়োজন ততদিন করতে হবে। অথচ বাস্তব কথা হচ্ছে, এই যুদ্ধ করতে গিয়ে নেতানিয়াহুর বা ইসরায়েলের যতটা আর্থিক সংকট তৈরি হচ্ছিল, তার চেয়ে অনেক বেশি আর্থিক সংকট তৈরি হচ্ছিল আমেরিকার। কারণ নেতানিয়াহুকে বা ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে প্রধানত আমেরিকা, আর আমেরিকা নিজের যুদ্ধের জন্য তো করতে হচ্ছে। আর ইরান সবচেয়ে বেশি হামলা করছিল ইসরায়েলের উপরে, তাও এবং ইসরায়েলি অবস্থানে। তাহলে সেগুলো আবার ঠেকানোর প্রশ্ন ছিল। তা এগুলো ঠেকানোর জন্য আমেরিকা কিন্তু তার থার্ড পেট্রিয়ট ইন্টারসেপ্টর সব শেষ করে ফেলছিল। এই যে পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছিল, মার্কিন ভান্ডারের অস্ত্র শূন্য হয়ে আসছিল, এ নিয়ে ইসরায়েলের কোনো মাথা ব্যথা নেই। এ নিয়ে কিন্তু মাথা ব্যথা ছিল আমেরিকার। কারণ এই অস্ত্র ভান্ডার শূন্য হয়ে গেলে তখন যদি কোনো কারণে রাশিয়া এবং চীনের সাথে যুদ্ধের প্রশ্ন আসতো, বা তারা যদি যুদ্ধে জড়িয়ে পড়তো, তাহলে এই বৃহৎ শক্তির মতো শক্তি যদি যুদ্ধে জড়িয়ে পড়তো, তাহলে আমেরিকাকে কিন্তু একেবারে রাতারাতি পরাজয় বরণ করতে তো কোনো উপায় ছিল না। এবং ডোনাল্ড ট্রাম্প তো বলেছেন যে এই যুদ্ধে তুরস্ক, রাশিয়া এবং চীন জড়িয়ে পড়তে চেয়েছিল, তার কারণে তারা জড়াতে পারেনি বা তিনি থামিয়েছেন। এখানে একটা কথা আমি বলে রাখি, যদি রাশিয়া এবং চীনের চাপের মুখে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ থামিয়ে থাকেন, অর্থাৎ তিনি যদি রাশিয়া এবং চীনকে বলে থাকেন যে আপনাদের যুদ্ধে জড়ানোর দরকার নেই, আমি যুদ্ধের অবসান ঘটাচ্ছি, যদি তাই হয়, তাহলে ইরান যা যা দাবি করছে ঠিক তাই পূরণ করেই আমেরিকাকে এখান থেকে গুটিয়ে নিতে হবে। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক ঘাঁটি সরিয়ে নেওয়া অবধারিত হয়ে যাবে, অপরিহার্য। এটা মাস্ট, ডোনাল্ড ট্রাম্পকে হয়তো করতেই হবে। আমরা আরও কিছুদিন গেলে বুঝতে পারবো যে আসলে কি হয়েছে, কি হচ্ছে। চীন এবং রাশিয়াকে যদি ম্যানেজ করে এই যুদ্ধ বন্ধ করে থাকেন ডোনাল্ড ট্রাম্প, তাহলে ডোনাল্ড ট্রাম্পের এখানে কোনো চালাকির কোনো সুযোগ থাকবে না। পুতিন কিন্তু গতকালকে বলেছেন রাশিয়া হচ্ছে পরমাণু অস্ত্রের মাস্টার। পরমাণু অস্ত্র কিভাবে বানাতে হয়, ব্যবহার করতে হয়, আর কিভাবে কি করতে হয় সবচেয়ে বেশি ভালো জানে রাশিয়া। এই কথা কিন্তু পুতিন বলেছেন। তার মানে কি, আমেরিকা বা পশ্চিমা জগৎকে একদম পরিষ্কার একটা হুমকি। ওই যে যুদ্ধবিরতির ব্যাপারে যে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর মত পার্থক্য, ডোনাল্ড ট্রাম্প চান যুদ্ধবিরতি হোক, আর নেতানিয়াহু চান যতদিন প্রয়োজন ততদিন এই যুদ্ধ চালাতে হবে। তো যদি ব্যাপারটা তাই হয়, তাহলে বোঝা যাচ্ছে, একদম পরিষ্কার হয়ে যাচ্ছে আমাদের সামনে, দুইজনার এক ছন্দে নেই, দুইজনার এক বিন্দুতে নেই, দুইজনের দুটি পথ দুদিকে চলে গেছে। গাজার যুদ্ধ নিয়েও কিন্তু নেতানিয়াহু এবং ট্রাম্পের ভেতরে মত পার্থক্য আছে। ট্রাম্প চান গাজার রাজনৈতিক সমাধান হোক, আর নেতানিয়াহু চান সামরিকভাবে
একেবারে দমন করে চিরদিনের জন্য মাটির সাথে মিশিয়ে দিতে হবে। গাজার যে সমস্ত প্রতিরোধকামী সংগঠন আছে, শক্তি আছে, তাদেরকে, তারা যাতে আর কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। আরব দেশগুলোর সাথেও স্বাভাবিক সম্পর্ক চান ডোনাল্ড ট্রাম্প, কিন্তু নেতানিয়াহুর এখানে শর্ত সাপেক্ষে আরব দেশগুলোর সাথে সম্পর্ক চান। ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় স্বপ্ন সৌদি আরবের সাথে ইসরায়েলের সম্পর্ক প্রতিষ্ঠা করে দেয়া। এই কাজটা করে দিলে মুসলিম বিশ্বে ইসরায়েল বিরোধিতা ব্যাপকভাবে কমে যাবে, এমনটা ধারণা করেন ডোনাল্ড ট্রাম্প। যদিও হয়তো ব্যাপারটা তেমন হবে না, কিন্তু তিনি মনে করেন যে সুন্নি বিশ্বের বা মুসলিম বিশ্বের, যাই বলি, নেতা যেহেতু সৌদি আরব, সেক্ষেত্রে সৌদি আরবকে দিয়ে ইসরায়েলের সাথে চুক্তি করালে ইসরায়েলের সাথে যে মুসলিম বিশ্বের যে একটা শত্রুতা, টানাপোড়েন, দূরত্ব আছে, এগুলো সব কমে যাবে। যদিও ব্যাপারটা ঠিক তেমনটি হবে না। যেমন আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু আরব দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক করলেও পাকিস্তান, বাংলাদেশের মতো দেশ যারা অনেক অনেক দূরে, তারা কিন্তু ইসরায়েলের সাথে সম্পর্ক করেনি। এরকম পৃথিবীতে আরও বহু মুসলিম দেশ আছে যারা ইসরায়েলের সাথে সম্পর্ক করবে না, সম্পর্ক করার চিন্তাও করে না। সিরিয়া এবং লেবানন নিয়েও কিন্তু ইসরায়েল আর আমেরিকার মত পার্থক্য আছে, অর্থাৎ ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে মত পার্থক্য আছে। ট্রাম্প চান যে লেবানন, সিরিয়া এর প্রত্যেকটা জায়গায় একটা স্থিতিশীলতা আসুক, রাজনৈতিক সমাধান হোক, কাউকে একেবারে নির্মূল করে দিয়ে না, মোটামুটি তারা থাকুক, একটা স্বাভাবিক সম্পর্ক আসুক। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কার্যত যা চাইছেন তা হচ্ছে যে এত বেশি যুদ্ধ না করে মানুষের সাথে কিভাবে সম্পর্ক করা যায়। কিন্তু নেতানিয়াহুর বক্তব্য হচ্ছে, তার একমাত্র কথা হচ্ছে লেবাননের হিজবুল্লাহ, হামাস, হুতি, অর্থাৎ এইরকম যত যা কিছু আছে, সিরিয়ার যে সমস্ত প্রতিরোধকামী সংগঠন, ইরাকে যে সমস্ত প্রতিরোধকামী সংগঠন, এই প্রত্যেককে নির্মূল করে দিতে হবে, কেউ যাতে মাথা উঁচু করতে না পারে। নেতানিয়াহুর দৃষ্টিভঙ্গি হচ্ছে এর প্রত্যেককে একেবারে চিরজীবনের মতো মিসমার করে দিতে হবে, ওরা যাতে আর মাথা উঁচু করে না দাঁড়াতে পারে। ডোনাল্ড ট্রাম্প ঠিক এই দৃষ্টিভঙ্গি পোষণ করেন না। যদিও রিপাবলিকান দলে অনেক যুদ্ধবাজ লোক আছে, যেমন টেড ক্রুজ, তারপরে লিন্ডসে গ্রাহাম, এইরকম অনেক নেতা আছে রিপাবলিকান দলে যারা যুদ্ধবাজ। ট্রাম্পের রাজনৈতিক হিসাব কিতাব হচ্ছে তার দেশের অর্থনীতি ভালো হবে, জ্বালানি বাজার স্থিতিশীল থাকবে, চীনের মোকাবেলায় ঠান্ডা মাথায় তিনি বাণিজ্য যুদ্ধ পরিচালনা করবেন, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা করবেন। এগুলো হচ্ছে তার রাজনৈতিক হিসাব নিকাশ। কিন্তু নেতানিয়াহুর জন্য রাজনৈতিক হিসাব নিকাশ সেটা হচ্ছে তার সামনে নিরাপত্তা ইস্যু প্রধান। অর্থাৎ ইসরায়েলকে কতটা বেশি নিরাপদ করতে পারলো সেটা হচ্ছে প্রশ্ন। ইসরায়েলকে নিরাপদ করতে গেলে কি করতে হবে? যত প্রতিরোধকামী সংগঠন আছে তাদের সবগুলোকে ধ্বংস করে দিতে হবে। ইরানের মতো শক্তিকে এমন অবস্থায় নিতে হবে যেখানে মাথায় উঁচু করতে পারবে না। প্রয়োজনে তাদের শাসক পরিবর্তন করে ফেলতে হবে, সরকার পরিবর্তন করে ফেলতে হবে, এবং সেই লক্ষ্যেই তো শুরু করেছিল। তার মানে ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক এবং কূটনৈতিক দিক দিয়ে হাঁটতে চান, নেতানিয়াহু সেই দিকে যেতে দিতে চান না, পেছন থেকে টেনে ধরে। এই সমস্ত কারণে নেতানিয়াহুর সাথে ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক কিন্তু বেশ অবনতি হয়েছে, খারাপ হয়েছে। যেমন 2017 সালে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসেন, 2020 সাল পর্যন্ত একেবারে বিরাট সম্পর্ক ছিল। এবার ক্ষমতায় এসেও কিন্তু সেই সম্পর্কের ধারাবাহিকতা বজায় ছিল, এবং সেই সম্পর্কের কারণে বা চাপের কারণে বা কৌশলের কারণে নেতানিয়াহুর ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিল। কিন্তু যুদ্ধ করতে গিয়ে দেখে, আমি প্রায় মাঝে মাঝে বলি, টম অ্যান্ড জেরি একটা কার্টুন আছে, সেই কার্টুনের একটা সিরিজে আছে যে টম একটা শক্ত হাড়ের উপরে কামড় দিয়ে তার দাঁতগুলো সব একদম ঝরঝর করে ভেঙে গেল। ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে এইরকম শক্ত হাড়ে কামড় দিয়ে নিজের দাঁত ভাঙার মতো অবস্থা হয়েছে, যার কারণে তিনি খুব দ্রুতই অল্প সময়ের ভিতরে বুঝতে পেরেছেন যে পরিস্থিতি কিন্তু খারাপ। কেন বুঝতে পেরেছিলেন? ইরানের প্রতিরোধটা এত বেশি জোরালো এবং কঠোর ছিল যে তাদের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে সেনা কমান্ডার, আইআরজিসি প্রধান, এরকম গুরুত্বপূর্ণ বড় বড় নেতা মারা যাওয়ার পরেও মুহূর্তের ভিতরে কিন্তু ইরান ঘুরে দাঁড়িয়েছে এবং আমেরিকার ঘাঁটিগুলো তছনছ করে দিতে থাকলো একেবারে শুরুতেই।
আর দ্বিতীয় দিনে তো অর্থাৎ 1 মার্চ তো ক্যাম্প গুয়েরিং কুয়েতের যে বিমান ঘাঁটি সেখানে ভয়াবহ হামলা চালালো। তারপরে কি করলো? ইসরায়েল অর্থাৎ যেখানে যেখানে আছে সেখানে সেখানে হামলা চালাতে থাকলো। দিয়েগো গার্সিয়া দ্বীপের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল, সাইপ্রাসে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, এবং মধ্যপ্রাচ্যের কোনো জায়গায় আমেরিকার জন্য আর নিরাপদ থাকলো না। পরে ইউরোপের বিশেষ করে ইতালি এবং রোমানিয়ার কিছু বিমান ঘাঁটি ব্যবহার করে আমেরিকা বিমান হামলা চালিয়েছে। ইরানের এই যে ভয়াবহ প্রতিরোধ এবং মার্কিন ৫ম নৌবহরের ঘাঁটি ধ্বংস করে দিল, কাতারে তাদের প্রধান ঘাঁটি ধ্বংস করে দিল, কুয়েত, সংযুক্ত আরব কোনো জায়গায় নিস্তার যাচ্ছে না, এবং সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেজে হামলা চালিয়ে কিভাবে বিমানগুলো ধ্বংস করে দিল তা তো দেখলাম। ইরানের ভিতরে পাইলট উদ্ধারের নামে ইউরেনিয়াম ছিনিয়ে নেওয়ার চেষ্টার যে অভিযান চালালো, সেই অভিযান চালাতে গিয়ে কি একটা লেজে গোবর অবস্থায় আমেরিকার সেনাবাহিনী তা তো আমরা দেখলাম। সেখানে নাকি ইসরায়েলের লোকজনও ছিল। তো সমস্ত সবকিছু মিলে যুদ্ধের অল্প কয়েকদিনের ভিতরেই আমেরিকা বা মার্কিন প্রেসিডেন্ট বা মার্কিন প্রশাসন বা মার্কিন ক্ষমতাসীন দল তারা বুঝে গেছে যে ইরানের সাথে পারা যাবে না, সহজ হবে না ব্যাপারটা। যতটা সহজে হিসেব করা হয়েছিল ব্যাপারটা মোটেই তা না। তখন ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির দিকে যেতে চেয়েছে, এই যুদ্ধ করতে চায়নি। যখন যুদ্ধ না করছেন ডোনাল্ড ট্রাম্প, তখন কিন্তু নেতানিয়াহু ইসরায়েল একা হয়ে যাচ্ছে। নেতানিয়াহু ইসরায়েলিদের যে কথা বলে যুদ্ধ শুরু করলো যে ইরানের সরকার পরিবর্তন করে দিয়ে আমরা একটা নতুন মধ্যপ্রাচ্য করবো যেখানে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা হবে, সেই জায়গায় আমেরিকা যুদ্ধের অল্প কয়েকদিনের ভেতরে রণভঙ্গ দিতে চাই। তো তখন ইসরায়েল তো একা হয়ে যায়, তখন তো মাঠটা একা খাবে, ইরানের সাথে টিকবে ইসরায়েল। এই জায়গা থেকে নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের ভেতরে মারাত্মক রকমের ফাটল দূরত্ব তৈরি হয়েছে, এবং সেই দূরত্ব এখন দিন দিন অনেক বেড়ে যাচ্ছে। এর পরিণতিতে কি হতে পারে? এর পরিণতিতে দুইটা বিষয় মেইনলি হবে। সেটা হচ্ছে ইসরায়েলের নির্বাচন অক্টোবরে, আর নভেম্বরে আমেরিকায় নির্বাচন। যুদ্ধের প্রভাব তো মার্কিন নির্বাচনে পড়বেই, তা তো পরিষ্কার জানা যাচ্ছে, সবাই বলছে, এর নতুন কথা না। ইসরায়েলেও সেই যুদ্ধের প্রভাব পড়বে। কারণ হচ্ছে ইসরায়েলের যারা এখন বিরোধী দল তারা বলবে যে নেতানিয়াহু যে কথা বলে যুদ্ধে জড়িয়েছিল সেই কাজ করতে পারেনি, অতএব নেতানিয়াহু ব্যর্থ। এই ব্যর্থতার পয়েন্ট থেকে লোকজনের ভোট টানবে বিরোধী দল, বেনেট নাফতালি, ইয়াইর লাপিদ এরা। এখানে আরেকটা বিষয় আছে, নেতানিয়াহু যেহেতু যুদ্ধের ব্যাপারে অনেক বেশি চাপাচাপি করছে এবং এপিস্টিল ফাইলের মতো বিষয় নিয়ে বারবার ডোনাল্ড ট্রাম্পকে হুমকির ভিতরে রাখেন, ব্ল্যাকমেইল করে, এই জায়গায় নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে যদি বিকল্প কোনো ব্যক্তিকে আনা যায় তাহলে ডোনাল্ড ট্রাম্পের জন্য সেটা ভালো, নিরিবিলি নির্ঝঞ্ঝাট। এই নিরিবিলি নির্ঝঞ্ঝাট একটা অবস্থা তৈরি করতে চায় ডোনাল্ড ট্রাম্প, যার কারণে নেতানিয়াহুকে আসন্ন নির্বাচন অর্থাৎ অক্টোবরের নির্বাচনে তাকে বাদ দিয়ে বিকল্প প্রার্থী বেছে নেওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এবং এরই মধ্যে খবর বেরিয়েছে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের যে বিরোধী দলীয় নেতা যারা নেতানিয়াহুর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের সাথে যোগাযোগ করা শুরু করেছে। ইসরায়েল এবং ইসরায়েলের নির্বাচনে এই প্রভাব পড়বে নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফাটল এবং দূরত্ব সৃষ্টি হওয়ার কারণে। আর মধ্যপ্রাচ্যে পড়বে সবচেয়ে বড় প্রভাব। নেতানিয়াহু এবং ইসরায়েলকে যদি আলাদা করে দেয়, অর্থাৎ দূরত্বের কারণে ডোনাল্ড ট্রাম্প যদি তাদেরকে দূরে ঠেলে দেয়, তাহলে মধ্যপ্রাচ্যে ঘটনাটা যাবে উল্টে। ইরানের প্রভাব একচেটিয়া হয়ে যাবে এবং মধ্যপ্রাচ্যের সমস্ত আরব দেশ তখন ইরানের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য, সুসম্পর্ক করার জন্য উঠে পড়ে লাগবে এবং ইসরায়েল এখানে কোণঠাসা হয়ে পড়বে। যখনই ইসরায়েল কোণঠাসা হয়ে পড়ছে তখন ইরান ধা ধা করে এগিয়ে যাবে এবং ইরানের সাথে যে সমস্ত প্রক্সি ফোর্স বা সহযোগী শক্তি ছিল তারাও কিন্তু আবার নতুন করে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে, যা প্রত্যেকটা জিনিস ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াবে ভবিষ্যতে। এবং মধ্যপ্রাচ্যে একটা স্থিতিশীলতা প্রতিষ্ঠা হবে। ইরান দীর্ঘদিন ধরে যে কথা বলে আসছিল সেইটা প্রতিষ্ঠা হবে যে বাইরের শক্তির এখানে কর্তৃত্ব না, আমরা নিজেরা আমাদের নিজেদের সমস্যার সমাধান করব। এই একটা পরিবেশ, এই পরিস্থিতি তৈরি হবে। সুপ্রিয় দর্শক, আলোচনা শেষ করব। আলোচনা শেষ করার আগে শেষ কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল থেকে বিমান প্রত্যাহার করছেন। এটাই কি সবচেয়ে বড় ঘটনা? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ খবর। কিন্তু বড় ঘটনা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সাথে নেতানিয়াহুর সম্পর্কের ফাটল, দূরত্ব এবং আজকের অবস্থা। এই অবস্থা যদি দীর্ঘায়িত হয় তাহলে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক সমীকরণ ভীষণভাবে পাল্টে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আপনাদের কি সন্দেহ আছে বলে মনে হয়? আপনারাই বা কি ভাবছেন? ডোনাল্ড ট্রাম্পের সাথে নেতানিয়াহুর আসলে কি দূরত্ব সৃষ্টি হয়েছে বলে আপনাদের মনে হয়? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।